একজন ছিলেন বিশ্বকবি, আর একজন আর্জেন্টিনার অন্যতম প্রভাবশালী সাহিত্যিক। তাদের ভাষা আলাদা, দেশ আলাদা, সংস্কৃতি আলাদা। কিছু সম্পর্ক থাকে যাদের ভাষা খুঁজে পায় না অভিধান। আজ চলুন শুনি এমন এক অধ্যায়ের গল্প। 1924 সাল, পেরুর স্বাধীনতা সংগ্রামের শতবর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিতে পেরুর উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেন রবীন্দ্রনাথ। কিন্তু মাঝপথে অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে তার যাত্রা থামে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে, এবং সেখানেই হোটেল প্লাজাতে সহযাত্রী ও সেক্রেটারি লিওনার্ড এলমহার্স্টের সাথে অবস্থান করেন রবীন্দ্রনাথ। সেখানেই অপেক্ষা করছিল ইতিহাসের এক অনন্য অধ্যায়। ভিক্টোরিয়া ওকাম্পো আর্জেন্টিনার এক শিক্ষিত, স্বাধীন চেতনা ও সংস্কৃতি মনা নারী। বহু বছর আগে ফরাসি ভাষায় অনুদিত রবীন্দ্রনাথের লেখা গীতাঞ্জলি পড়ে তিনি মুগ্ধ হয়েছিলেন। তার কাছে রবীন্দ্রনাথ শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন এমন এক আত্মার কণ্ঠস্বর যা মানুষের অন্তরের গভীরে পৌঁছে যায়। যখন ভিক্টোরিয়া জানতে পারলেন রবীন্দ্রনাথ অসুস্থ অবস্থায় আর্জেন্টিনায় রয়েছেন, তখন আর নিজেকে দূরে রাখতে পারলেন না। তিনি কবির সঙ্গে দেখা করলেন। অবশেষে অনেক অনুরোধের পরেই রবীন্দ্রনাথ ঠাকুরকে রাজি করাতে সক্ষম হন। শহরের কোলাহল থেকে দূরে সান ইসিদ্রো নদী তীরে অবস্থিত নিজের প্রিয় আশ্রয় মেরালিওতে থাকার ব্যবস্থা করলেন তিনি। পরিবেশটা ছিল অপূর্ব ও মনোমুগ্ধকর। চারপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত ছিল সেই ভিলা, আর কাছ দিয়ে নিঃশব্দে বয়ে চলেছিল রিও দে প্লাতা নদী। এমন এক পরিবেশে তাদের আত্মিক ও বৌদ্ধিক শখের বিকাশ হওয়াই ছিল স্বাভাবিক। প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিকল্পনা ছিল মাত্র 1 সপ্তাহ থাকার, কিন্তু ভিক্টোরিয়ার স্নেহময় যত্ন ও পরিচর্যায় সেই 1 সপ্তাহ গড়িয়ে দাঁড়ায় প্রায় 2 মাসে। এমনকি কবির থাকার খরচ বহন করতে ভিক্টোরিয়া তার একটি মূল্যবান অলঙ্কারও বিক্রি করেছিলেন বলে জানা যায়। রবীন্দ্রনাথের সেই 2 মাসের অবস্থান দুজনের জীবনেই এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে ওঠে। ভিক্টোরিয়া রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করতেন শুধু তার কবিতার জন্য নয়, তার দর্শন, চিন্তাধারা এবং গভীর আধ্যাত্মিকতার জন্যও। অন্যদিকে রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার মধ্যে খুঁজে পেয়েছিলেন এক অনন্য প্রেরণার উৎস, এক বুদ্ধিদীপ্ত, আবেগপ্রবণ ও স্বাধীন চেতনা নারীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা গ্রন্থ পুরোপির প্রায় 1/3 কবিতা নাকি অনুপ্রাণিত হয়েছিল ভিক্টোরিয়া ওকাম্পোকে ঘিরে। রবীন্দ্রনাথ ভিক্টোরিয়ার নাম দিয়েছিলেন বিজয়া। তিনি ভিক্টোরিয়াকে শিখিয়েছিলেন বাংলা শব্দ ভালোবাসার অর্থ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, ভিক্টোরিয়ার সাহিত্য পত্রিকা সুর প্রতিষ্ঠার উদ্যোগেও তিনি উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন, যা পরবর্তীকালে ল্যাটিন আমেরিকার বুদ্ধিজীবীদের জন্য এক আলোকবর্তিকায় পরিণত হয়েছিল এবং সমাজের নানা প্রতিবন্ধকতা ভেঙে এগিয়ে যেতে থাকে। মনে করা হয় ভিক্টোরিয়া ওকাম্পোই রবীন্দ্রনাথকে আবার তুলি হাতে নিতে এবং চিত্রাঙ্কন শুরু করতে অনুপ্রাণিত করেছিলেন। 1930 সালে প্যারিসে কবির প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজনও করেছিলেন তিনি। সেখানেই তাদের দ্বিতীয় এবং শেষ সাক্ষাৎ ঘটে। 1941 সালে রবীন্দ্রনাথের মৃত্যুর আগে পর্যন্ত তাদের নিয়মিত পত্রালাপ অব্যাহত ছিল। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে প্রথমবার সাক্ষাৎ যখন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন কবিগুরুর বয়স 63 আর ভিক্টোরিয়া মাত্র 34। বয়স, ভাষা ও ভৌগোলিক দূরত্বের ব্যবধান সত্ত্বেও এই সাক্ষাৎ জন্ম দিয়েছিল এক অনন্য মানসিক বন্ধনে, যা পরবর্তীকালে সাহিত্য ও চিঠিপত্রের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্ক নিয়ে বিভিন্ন লেখক ও গবেষক নানা দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন, কিন্তু সেই ব্যাখ্যাগুলি প্রায়শই তাদের সম্পর্কের গভীরতম সত্যকে স্পর্শ করতে পারেনি। কারণ রবীন্দ্রনাথ ও ওকাম্পো উভয় ছিলেন অসাধারণ মেধা, বিশ্বজনীন চিন্তাভাবনা এবং আধ্যাত্মিক অনুসন্ধানের মানুষ, আর সেই কারণে তাদের সম্পর্ক সাধারণ মানবিক অনুভূতির সীমা ছাড়িয়ে এক বিরল আত্মিক বন্ধনে পরিণত হয়েছিল, যার প্রকৃত তাৎপর্য আজও গবেষকদের মুগ্ধ করেন। আর্জেন্টিনা ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পরও সান ইসিদ্রোর স্মৃতি রবীন্দ্রনাথকে ছেড়ে যায়নি। দূরত্ব যেন সেই স্মৃতিগুলোকেই আরও উজ্জ্বল করে তুলেছিল। ভিক্টোরিয়াকে লেখা এক চিঠিতে তিনি লিখেছিলেন, আমি তোমার তীর থেকেই ক্রমশ আরও দূরে ভেসে চলেছি, আর সেই দূরত্বই যেন সান ইসিদ্রোতে কাটানো প্রতিটি দিনের স্মৃতিকে বিচ্ছেদের পটভূমিতে আরও স্পষ্ট করে মনে করিয়ে দিচ্ছে। একই চিঠিতে তিনি তার অন্তর্গত অনুভূতির কথাও ব্যক্ত করেছিলেন। তিনি লিখেছিলেন,
যখন দীর্ঘ সময়ের জন্য আমার আলোর স্বাধীনতা বাধাগ্রস্ত হয়, তখন নিজেকে মনে হয় যেন কোনো ছদ্মবেশের ভার বহন করছি। যেমন কুয়াশার আবরণে ঢাকা এক সকাল নিজের প্রকৃত রূপকে আড়াল করে রাখে। জীবনের শেষ অধ্যায়, মৃত্যুর ১ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুর ভিক্টোরিয়াকে লেখা এক চিঠিতে স্মরণ করেছিলেন ১৯২৪ সালের সেই দিনগুলোর কথা। Dear Vijaya, often there comes to my mind the picture of the riverside home and the regret that in my absent-minded foolishness I failed to fully accept the precious gift offered to me. However, the time favored by destiny has passed and it will never return. প্রিয় বিজয়া, প্রায় আমার মনে ভেসে ওঠে সেই নদী তীরের বাড়িটির ছবি, আর সঙ্গে জেগে ওঠে এক গভীর আক্ষেপ। আমার অন্যমনস্ক মূর্খতায় তোমার দেওয়া সেই অমূল্য উপহারকে আমি সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারিনি। কিন্তু ভাগ্যের অনুকূল যে সময় একদিন এসেছিল তা এখন অতীত, সে আর কোনোদিন ফিরে আসবে না।